সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বর্তনীর ক্ষেত্রে নির্ণীত করা যে তুল্য রোধ, এটা আমরা কিভাবে নির্ণয় করি। তড়িৎ প্রবাহ, তুল্য রোধ এবং তড়িৎ প্রবাহ আমি গত পর্বে আলোচনা করছি, তোমরা সেখান থেকে সেই পাঠটাও দেখে আসবে। তো এরপরে দেখো, প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কেমন হবে। তারপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হারানো ভোল্টেজ, আর একটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো চিত্রে এই বর্তনীটার দিকে যদি খেয়াল করি, তাহলে এটা কিন্তু দুটো রোধ আছে, যেটা R1 এবং R2 শ্রেণীতে। তাহলে এই যে সমবায়টা, এটা কিন্তু আমাদের শ্রেণী সমবায়। তো দেখো, এই শ্রেণী সমবায় বর্তনীর ক্ষেত্রে যদি আমি তুল্য রোধ বের করি, আমাদের প্রথম অংশটা হচ্ছে তুল্য রোধ। তো এই বর্তনীর ক্ষেত্রে যে দুটো রোধ আছে সেটা শ্রেণীতে আছে, যার কারণে আমাদের যে তুল্য রোধ সেটা RS সমান আমরা লিখতে পারি R1 প্লাস R2। এবং এই বর্তনীর তড়িৎ প্রবাহ যদি নির্ণয় করতে হয়, তো এখানে দেখো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা যদি নির্ণয় করি, তাহলে তড়িৎ প্রবাহ হবে E/RS প্লাস R। কেন বলো তো? এই আরটা হলো সংযুক্ত এখানে, কারণ দেখো এই বর্তনীর ক্ষেত্রে একটা অভ্যন্তরীণ রোধ আছে। কারণ এই বর্তনীটা যখন সচল থাকে তখন এই বর্তনীর নিজস্ব যে রোধটা তাকে বলা হয় ওই বর্তনীর অভ্যন্তরীণ রোধ। যদি কোনো বর্তনীতে অভ্যন্তরীণ রোধের মান বা রোধ দেওয়া থাকে, তাহলে আমরা এখানে সেই রোধটাকে সংযুক্ত করব। তো এভাবে আমরা শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করব। এবং যেহেতু তড়িৎ প্রবাহ, দেখো শ্রেণী বর্তনীর ক্ষেত্রে R1 রোধের ভিতর দিয়ে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে R2 রোধের ভিতর দিয়েও কিন্তু I পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কারণ এখানে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না। তোমরা বিষয়টা কিন্তু খেয়াল রাখবে, শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না। এরপর দেখো পাশে আর যে চিত্রটা আছে, যে বর্তনীটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে যে দুটো রোধ আছে, এই রোধ দুটো কিন্তু সমান্তরালে আছে। অর্থাৎ এই সমবায়টা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি যে তড়িৎ প্রবাহ কিন্তু বিভক্ত হয়। দেখো এখান থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে তড়িৎ কোষ। এই তড়িৎ কোষ থেকে যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে সেটা এইখানে এই বিন্দুটায় গিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা I1 তড়িৎ প্রবাহ এবং অন্যটি আমরা I2 ধরি। তো দেখো এইখানে R1 রোধের ভিতর দিয়ে যদি I1 তড়িৎ প্রবাহিত হয় এবং R2 রোধের ভিতর যদি I2 তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আবার এইখানে এসে মোট তড়িৎ প্রবাহ আয়তে রূপান্তরিত হয়। তো এই সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমরা যদি তুল্য রোধ নির্ণয় করতে চাই, তাহলে তুল্য রোধকে 1 RP দ্বারা প্রকাশ করা হয় সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে। তাহলে 1/RP সমান হবে 1/R1 প্লাস 1/R2। তো এভাবে আমরা এখান থেকে কিসের মান বের করব? RP এর মান। এই RP এর মান আমরা বের করলে আমাদের কিন্তু তুল্য রোধ বের হবে। এরপরে আমরা যেটা করব, তড়িৎ প্রবাহ। এই সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে যদি আমি তড়িৎ প্রবাহ নির্ণয় করি, তাহলে তড়িৎ প্রবাহ I সমান আসবে E/RP। কারণ এইখানে দেখো RP বলতে বোঝাচ্ছে এই রোধ দুটির তুল্য রোধ, অর্থাৎ I সমান E/RP। এখন আমরা যেটা দেখব, দেখো এই যে 3 নম্বরে আছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। তো আমাদের প্রতিটি রোধের ভিতর দিয়ে যদি তড়িৎ কতটুক প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে বলা হয়। মনে করো এখানে R1 রোধ আছে, তাহলে R1 রোধের ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে তাকে যদি I1 ধরি, অর্থাৎ আমি যদি এভাবে লিখি যে R1 রোধের মধ্য
দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে আমরা I1 সমান কি লিখতে পারবো, কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে I1 সমান আমরা লিখব যে ওইখানে যে কয়টি রোধ ব্যবহৃত হবে সেই রোধের তুল্য রোধ। দেখো এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, দুই ভাগে বিভক্ত হচ্ছে এখানে, এবং যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য দায়ী যে R1 এবং R2 রোধ, এই R1 এবং R2 রোধের তুল্য রোধ নিতে হবে আমাকে। অর্থাৎ I1 সমান আমরা লিখব তুল্য রোধ হচ্ছে RP বাই হচ্ছে যে রোধের ভিতর দিয়ে আমরা নেব সেই R1 দ্বারা ভাগ করব, গুণ হচ্ছে মোট তড়িৎ প্রবাহ। তো মোট তড়িৎ প্রবাহ আমরা এই সূত্র দিয়ে আমরা বের করব, মোট তড়িৎ প্রবাহ এটা দিয়ে আমরা বের করব। সেই তড়িৎ প্রবাহ I এর মান আমরা এখানে বসাবো, এবং RP হচ্ছে তুল্য রোধ। ওই বর্তনীর যে দুটি সমান্তরাল সমবায় আছে তার তুল্য রোধ হচ্ছে RP, এবং R1 হচ্ছে যে রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমরা এখানে R1 রোধের মধ্য দিয়ে যদি I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি I1 সমান RP বাই R1 গুণ I। এরপর দেখো তোমাকে যদি বলা হয় যে একইভাবে যে I2 পরিমাণ রোধ, I2 পরিমাণ কারেন্ট যদি R2 এর ভিতর দিয়ে প্রবাহিত হয়, তাহলে I2 এর মান কত, অর্থাৎ R2 রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। R2 রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা প্রবাহের মান কত, তাহলে আমরা সেই প্রবাহের মান I2 সমান হবে ওই বর্তনীর তুল্য রোধ বাই হচ্ছে যে রোধের ভিতর দিয়ে যাবে সেই রোধের দিয়ে ভাগ করব, গুণ হচ্ছে মোট প্রবাহ। এটা হচ্ছে আমাদের যে কোনো রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, এভাবে আমরা নির্ণয় করব। তো এরপরে আমরা যদি দেখি যে হারানো ভোল্টেজ, যদি আমরা হারানো ভোল্টেজ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে, ওই বর্তনীর হারানো ভোল্টেজ বলতে আমরা বুঝি যে হারানো ভোল্টেজকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ভি সমান হচ্ছে IR। দেখো হারানো ভোল্টেজ তখনই হবে, ভোল্টেজ হারাবে যখন ওই বর্তনীতে অভ্যন্তরীণ রোধের একটা উপস্থিতি থাকবে। অর্থাৎ দেখো এই বর্তনীতে আমাদের কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ ছোট হাতের R দেওয়া আছে। যখন ছোট হাতের R দেওয়া থাকবে তাহলে আমরা বুঝবো সেটা অভ্যন্তরীণ রোধ। তাহলে হারানো ভোল্টেজ বলতে আমরা লিখব ভি সমান IR, অর্থাৎ এখানে আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, এই বর্তনীর তড়িৎ ক্ষমতা। তো তড়িৎ ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান হচ্ছে I²R। এটাকে আমরা এভাবেও লিখতে পারি। দেখো IR বলতে আসছে আমরা ভি বুঝি, ভি ইজ ইকুয়াল টু IR। তাহলে এখানে I এবং ভি, I একটা থাকলো এবং IR এর সঙ্গে IR এর পরিবর্তে আমরা ভি লিখলাম, অথবা VI লিখতে পারি। পি সমান I²R অথবা VI, অথবা এখান থেকে দেখো আরও কনভার্ট করতে পারি সূত্রটাকে, আমরা এই I এর পরিবর্তে V বাই R সেটাও লিখতে পারি, অর্থাৎ V² বাই R। আমরা যে কোনো সূত্র ব্যবহার করতে পারি। তো এখন তড়িৎ ক্ষমতাকে আমরা যেহেতু পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান আমরা যে কোনো একটা সূত্র এখান থেকে নেব। পি সমান I²R নিতে পারি, IV নিতে পারি, অথবা V² বাই R। তো আমরা সচরাচর যেটা নিব সেটা হচ্ছে I²R কে আমরা নিব। তো I²R কে নিলে সুবিধা হচ্ছে এমন যে, মনে করো যে তোমাকে বলা হলো যে R1 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষমতা নির্ণয় করো। অর্থাৎ R1 রোধের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার ক্ষমতা কত। R1 রোধের মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহের ক্ষমতা তোমাকে নির্ণয় করতে বলা হলো। যখন তোমাকে R1 রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষমতা নির্ণয় করতে বলা হয়, তখন তুমি লিখবা যে R1 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষমতা P1, তাই তো? P1 ধরবো, P1 সমান হবে ওই রোধের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ I1, R1 রোধের ভিতর দিয়ে যদি I1 তড়িৎ প্রবাহিত হয় তাহলে I1 স্কয়ার গুণ যে রোধের কথা বলা হবে সেই রোধ, অর্থাৎ R1 রোধের ভিতর দিয়ে যদি হয় তাহলে এখানে R1 গুণ আকারে থাকবে I1 স্কয়ার R1। ঠিক একইভাবে যদি তোমাকে বলা হয় I2 রোধের ভিতর দিয়ে অর্থাৎ R2 রোধের ভিতর দিয়ে যদি তোমাকে বলা হয় যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তার ক্ষমতা কত, তাহলে তুমি লিখবা R2 রোধের ভিতর দিয়ে প্রবাহিত যে তড়িৎ প্রবাহ তার ক্ষমতা P2 সমান I2 স্কয়ার R2। এই সূত্রের মাধ্যম দিয়ে তোমরা অঙ্কগুলো করবে। তো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো, এবং আরও চলো একটি আমরা অঙ্ক করে দেখি, অঙ্কের মাধ্যমে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই চিত্রে অর্থাৎ এই বর্তনীর আমরা যেটা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখো তড়িৎচালক শক্তি E সমান আছে 36 ভোল্ট, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে কিন্তু এই সার্কিটে আমাদের কি দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ R সমান 1 ওহম দেওয়া আছে। এখানে একটা রোধ দেওয়া আছে R1 যেটার মান আছে 8, এবং এইখানে এসে দেখো তড়িৎ প্রবাহটা কি হচ্ছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো R2 রোধের ভিতর দিয়ে আমাদের বিভক্ত হয়ে I2 পরিমাণ কারেন্ট এখান থেকে যাচ্ছে, আর এখান থেকে যাচ্ছে I3। তো তোমরা I1 এবং I2 দিতে পারো, কিন্তু আমি এই R2-র সাথে মিল রেখে আমি এখান থেকে যে প্রবাহিত কারেন্ট তাকে আমি I2 দিয়েছি, আর এখান থেকে আছে I3 দিয়েছি। তো এখানে দেখো যে রোধ দুটো আছে একটার সাথে একটা কি হচ্ছে, সমান্তরাল, কারণ এর দুটো রোধের এখানে যে প্রান্ত বিন্দু এবং রোধের যে শেষ প্রান্ত সেটা কিন্তু এখানে একটা বিন্দুতে সংযুক্ত আছে। তো যার কারণে এই দুটো কিন্তু সমান্তরাল আছে। এবং এরপরে দেখো এই কারেন্টটা আবার এইখান থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে এই রোধের ভিতর দিয়ে কিছু কারেন্ট যাচ্ছে এবং এই রোধের ভিতর দিয়ে আরও কিছু কারেন্ট যাচ্ছে। তো এই রোধের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমি I5 ধরছি, কারণ এখানে যে রোধটা আছে সেটা আমি R5 ধরছি, যার কারণে এটা I5। আর এখানে R4 রোধের ভিতর দিয়ে আমাদের যে কারেন্টটা সেটা I4 পরিমাণ কারেন্ট যাচ্ছে। আবার এই কারেন্টটা মিলিত হয়ে এখানে কিন্তু I পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা যে বিষয় খেয়াল রাখো, দেখো এইখানে যে দুটো রোধ আছে সে দুটো রোধ সমান্তরাল, আবার দেখো এইখানে যে দুটো রোধ আছে এই দুটো রোধ আবার তারা সমান্তরাল। এই সমান্তরাল এই দুটো রোধ এবং এই দুটো রোধের সাথে আবার এটা আছে শ্রেণীতে। তাহলে আমরা এই বর্তনী থেকে আমরা যে বিষয়গুলো বের করব সেটা হচ্ছে তুল্য রোধ, অর্থাৎ এই বর্তনীর তুল্য রোধ আমরা বের করব। তারপর এই বর্তনীর মোট তড়িৎ প্রবাহ আমরা বের করব। তারপর বের করব হারানো ভোল্টেজ। তারপর হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, অর্থাৎ প্রতিটি রোধের ক্ষেত্রে R1 এর ক্ষেত্রে R2, R3, R4, R5 প্রতিটা রোধের ক্ষেত্রে যে পরিমাণ আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মাত্রা আমরা বের করব। তারপরে বের করব হচ্ছে 5 নম্বর, যে প্রতিটি রোধের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার ক্ষমতা কি, অর্থাৎ প্রতিটি রোধের ক্ষমতা আমরা নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথমে এই বর্তনীর তুল্য রোধটাকে আমরা বের করে আসি। তো তুল্য রোধের ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে, দেখো এইখানে আগে যে দুটো রোধ আছে সেই দুটো দেখো সমান্তরাল আছে, অর্থাৎ R2 এবং R3 সমান্তরালে। তো আমরা লিখতে পারি যে R2 ও R3 সমান্তরালে আছে। যদি এই দুটো রোধ সমান্তরালে থাকে তাহলে এদের তুল্য রোধ কত হবে? এদের তুল্য রোধ হবে 1/RP, যেহেতু সমান্তরালে আছে তাই আমরা 1/RP দেব, 1/R2 প্লাস 1/R3। তাহলে R2-র মান হচ্ছে 4 এবং R3-র মান হচ্ছে 4। যেহেতু দুটি রোধ একই মানের দুটি রোধ ব্যবহার করা হয়েছে, যদি ভিন্ন মানের রোধ ব্যবহার করা হতো তাহলে এখানে রোধের মানও ভিন্ন ভিন্ন হতো। তো
তো এখানে যোগ করলে আসে 2/4 অর্থাৎ হাফ। অতএব আমরা আরপি সমান কি লিখতে পারি? আরপি সমান আছে 2 ওহম। তো আমরা বের করলাম শুধুমাত্র R2 এবং R3 এর তুল্য রোধ। এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে R4 এবং R5 এর। তো দেখো R4 এবং R5 ও কিন্তু অনুরূপভাবে কেমন আছে? সমান্তরাল আছে। তো আমরা লিখব যে R4 ও R5 সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে তাহলে আমাদের যেটা লিখতে হবে যে 1 এখানে আরপি ড্যাশ দেব। আরপি প্রাইম বা আরপি ড্যাশ যাই বলি না কেন, কারণ একটা আরপি আমরা কিন্তু অলরেডি দিয়ে ফেলছি, তাই আমরা পরবর্তী যে সমান্তরালের ক্ষেত্রে তুল্যরোধ বের করব সেটা 1/আরপি প্রাইম দেব। তো 1/আরপি প্রাইম সমান হবে 1/R4 প্লাস 1/R5। তো এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে আছে 1/R4 এর মান হচ্ছে 2 এবং R5 এর মানও 2 দেওয়া আছে। দেখো R4 এর মান আছে 2 ওহম দেওয়া আছে, এখানে R5 এর মানও 2 দেওয়া আছে। যদি ভিন্ন ভিন্ন দেওয়া থাকতো তাহলে আমাদের মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন এখানে বসাতে হতো। যেহেতু একই মানের রোধ দেওয়া আছে তাহলে আমরা একই মানেরটাই বসাচ্ছি। তো এখানে যাচ্ছে 1 ওহম অর্থাৎ 1 ওহম। তাহলে আমরা লিখতে পারি 1/আরপি প্রাইম সমান আছে 1 ওহম। তাহলে দেখো এখানে আমাদের যে 4টি রোধেরই কিন্তু তুল্য রোধ বের করা হয়ে গেল। এই দুটিরটা বের করলাম এবং পূর্বে এই দুটিরটা বের করছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে দুটো রোধ আছে সেটা সমান্তরাল আছে, তার সাথে এইখানে যে দুটো আছে এটা দুটোও সমান্তরাল। তো দেখো তার সাথে এটা কি আছে? শ্রেণীতে আছে। তো দেখো এটা R1 আর এটা থেকে বেরকৃত যে রোধটা সেটা আছে আরপি। তাহলে R1 আরপি আর এখানে যেটা বের করেছি আরপি প্রাইম, অর্থাৎ R1 আরপি এবং আরপি প্রাইম এই তিনটে রোধ কিন্তু শ্রেণীতে আছে। তাহলে আমরা কি লিখব? যে এখানে যদি ওই তিনটে শ্রেণীতে থাকে তাহলে আমরা লিখব যেহেতু R1 রোধ, তারপর কি আরপি রোধ আর আরপি প্রাইম রোধ সমান্তরালে আছে, সমান্তরাল না সরি শ্রেণীতে আছে। যেহেতু শ্রেণীতে আছে তাহলে এদের তুল্য রোধকে আমরা লিখব RS সমান R1 প্লাস আরপি প্লাস আরপি প্রাইম। তাহলে এটাকে আমরা যদি যোগ দিই, R1 এর মান হচ্ছে 8 ওহম, তার সঙ্গে আরপি যেটা বের করছিলাম সেটা হচ্ছে 2 ওহম এবং তার সাথে আমরা যোগ দেব আরপি প্রাইম, এটা আছে 1 ওহম। তাহলে আমাদের যোগ করলে আছে 8 আর 2 10 আর 1 11 ওহম। তাহলে অর্থাৎ RS সমান আমরা পেয়েছি 11 ওহম। তাহলে এই যে RS এইটাই কিন্তু আমাদের এই পুরো বর্তনীটার তুল্য রোধ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই বর্তনীর তড়িৎ প্রবাহ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করি এই বর্তনী, অর্থাৎ টোটাল যে কারেন্টটা আয়ের মান বের করব। তো এটা ছিল 2 নম্বরে। তো এটা আছে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে আই সমান আমরা যেটা বের করব সেটা হচ্ছে E/R প্লাস অভ্যন্তরীণ রোধ R। কারণ দেখো এই বর্তনীতে যদি এই অভ্যন্তরীণ রোধ R না দেওয়া থাকতো তাহলে আমরা যেটা লিখতাম সেটা এখানে তুল্য রোধ হচ্ছে RS, তাই না? E/RS লিখতাম, কারণ এই বর্তনীর যে টোটাল তুল্য রোধ সেটা RS সমান আমরা কি পেয়েছি? 11 ওহম পেয়েছি, তাই না? তো E/RS লিখতাম। কখন লিখতাম? যখন অভ্যন্তরীণ রোধ R দেওয়া না থাকতো। যেহেতু আমাদের এই বর্তনীতে কি দেওয়া আছে? অভ্যন্তরীণ রোধ R দেওয়া আছে, তাই আমরা সূত্রটা এভাবে লিখব I সমান E/RS প্লাস R। তো এখানে E এর মান অর্থাৎ যে তড়িৎচালক শক্তি তার মান হচ্ছে 36 ভোল্ট, আর নিচে RS এর যে মানটা পেয়েছে সেটা হচ্ছে 11 প্লাস R অর্থাৎ অভ্যন্তরীণ রোধ R এর মান হচ্ছে 1। তো আমাদের যেটা আসে 36/11 আর 12
তাহলে 12 দিয়ে 36কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 3/36 অর্থাৎ 3 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই বর্তনীর যে মোট কারেন্ট বা প্রবাহ সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এইবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের যে 3 নম্বরে ছিল, 3 নম্বরে আমরা যেটা বের করতে চেয়েছিলাম সেটা হচ্ছে হারানো ভোল্টেজ। হারানো ভোল্টেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, হারানো ভোল্টেজ বলতে আমরা বুঝি যে এখানে যদি কোনো অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে এই যন্ত্রটি যখন সচল থাকে তখন এই অভ্যন্তরীণ রোধের কারণে কিছু ভোল্টেজ হারায়। তো সেটাই হচ্ছে আমাদের হারানো ভোল্টেজ। হারানো ভোল্টেজ ভি সমান হচ্ছে আই আর। এখানে যে আরটা হবে সেটা হচ্ছে ছোট হাতের আর এবং এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের মান। তাহলে আই বলতে হচ্ছে কিন্তু টোটাল কারেন্ট। এখানে টোটাল কারেন্ট আমরা কত পেয়েছি? 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 গুণ আর এর মান 1 সমান হচ্ছে 3 ভোল্ট। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক সময় পরীক্ষায় কিছু কিছু জিনিস আসে যেটা হচ্ছে মনে করো শুধু বললো কি তড়িৎ প্রবাহ নির্ণয় করো, বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো, অথবা বলা হলো যে হারানো ভোল্টেজ নির্ণয় করো। তো দেখো, যদি তোমাকে হারানো ভোল্টেজ নির্ণয় করতে হয় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ অবশ্যই দরকার। এই হারানো ভোল্টেজের ক্ষেত্রে কোনটা দরকার? ওই বর্তনীর তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে গেলে তোমার অবশ্যই কিসের দরকার? তুল্য রোধের দরকার। তড়িৎ প্রবাহ নির্ণয় করতে গেলে তোমাদের অবশ্যই তুল্য রোধের দরকার। তাহলে দেখো, একটির সঙ্গে একটি কিন্তু সম্পর্কিত। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা। অর্থাৎ আমরা এখানে তড়িৎ প্রবাহ নির্ণয় করেছি, হারানো ভোল্টেজ নির্ণয় করেছি। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা কিভাবে করা যায় দেখে আসি। এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা। তোমাদের হয়তো বা যে কোনো একটা রোধের ভিতর দিয়ে দিবে, বলবে যে R4 এর ভিতর দিয়ে অথবা R5 এর ভিতর দিয়ে। তো আমি তোমাদের সবগুলো রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা তোমাদের নির্ণয় করে আমি দেখাবো। তো প্রতিটা রোধের ভিতর দিয়ে আমরা যখন বের করব, তো প্রথমে আমরা R1 রোধের ক্ষেত্রে বের করি। তো মনে করো R1 রোধের ক্ষেত্রে যদি আমি বের করি যে R1 রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো R1 রোধের ভিতর দিয়ে আমি I1 ধরে নিলাম, যেহেতু R1 রোধ তাই I1 ধরলাম, তাই তো? তাহলে I1 আর I1 এবং যে মোট তড়িৎ প্রবাহ I, এই দুইটা কিন্তু একই জিনিস, কারণ এটা তড়িৎ প্রবাহ কিন্তু এইখানে এসে বিভক্ত হচ্ছে, এই পর্যন্ত কিন্তু একই আছে। এই পর্যন্ত কিন্তু যে তড়িৎ প্রবাহটা I সেটা একই আছে। তাহলে I1 সমান কিন্তু মোট তড়িৎ প্রবাহ I। অর্থাৎ এখানে আমরা যে তড়িৎ প্রবাহটা নির্ণয় করেছি মোট তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে R1 রোধের ভিতর দিয়ে যে প্রবাহ মাত্রা হবে সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এরপরে আমরা যেটা বের করব R2 রোধের ভিতর দিয়ে। তো R2 রোধের ভিতর দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে I2 বিবেচনা করি, অর্থাৎ এই R2 রোধের ভিতর দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কি? I2। তাহলে I2 সমান, আমি কিন্তু পূর্বের ক্লাসে বা পূর্বে দেখে আসছি যে এইখানে যে রোধ দুইটি থাকবে বা তিনটি রোধ থাকলো, যদি তাদের তুল্য রোধ যদি শ্রেণীতে থাকে তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ, আবার যদি সমান্তরালে থাকে তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ তোমরা নির্ণয় করবে, করে সেটা দিয়ে বের করবে। তাহলে সেখানে I2 সমান আমরা লিখতে পারবো হচ্ছে RP, অর্থাৎ R2 এবং R3 এর তুল্য রোধ হচ্ছে RP বাই যে রোধের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে সেটা দ্বারা ভাগ হবে, গুণ হবে মোট তড়িৎ প্রবাহ। তাহলে দেখো,
এখানে আরপির মান আমরা পেয়েছিলাম, আরপির মান হচ্ছে 2 পেয়েছিলাম, এবং আর2-র যে মানটা সেটা হচ্ছে 4। আর2-র মান হচ্ছে 4 গুণ মোট তড়িৎ প্রবাহ হচ্ছে 3। তো 3 দুগুণে 6 আর নিচে হচ্ছে 4। তাহলে 6 দিয়ে 4কে যদি আমি 6কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 1.5 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে আমরা যদি আর থ্রির ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা বের করতে চাই তাহলে আমরা লিখব যে আর3 থেকে আর3-র মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যাবে সেটা হচ্ছে I3 সমান আরপি বাই আর3 গুণ হচ্ছে আই। তাহলে এখানে আরপির মান আমরা পেয়েছিলাম 2, আর3-র মান যেহেতু একই রোধের মান R2 এবং R3 দুটোই কিন্তু 4 ওহম আছে, তাই না? যদি ভিন্ন ভিন্ন রোধ হয় তাহলে আমরা এখানে ভিন্ন ভিন্ন রোধের মান বসাবো। R3-র মান হচ্ছে 4 এবং I যেটা মোট তড়িৎ প্রবাহ সেটার মান হচ্ছে 3। তাহলে 6/4 সমান হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। যেহেতু একই রোধের মান তাই একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এরপরে আমরা R4 এর ভিতর দিয়ে যে প্রবাহটা যাবে সেটা বের করি। তাহলে দেখো R4 এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তার তড়িৎ প্রবাহের মাত্রা যদি I4 হয় তাহলে I4 সমান হচ্ছে আরপি প্রাইম বাই হচ্ছে R4 গুণ হচ্ছে I। এখানে আরপি প্রাইমটা দেখো, এইখানে আমরা যে দুটো রোধ ব্যবহার করা হয়েছে R4 এবং R5 এই দুটো হচ্ছে সমান্তরাল, এবং এই সমান্তরাল রোধ দুটির যে তুল্য রোধ সেই তুল্য রোধ হচ্ছে আরপি প্রাইম। এজন্য আমরা আরপি প্রাইম ব্যবহার করেছি, কারণ এটা R4 রোধের তুল্য রোধ গুণ I সমান হচ্ছে আরপি প্রাইম। এটার মান আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1 এবং R4 এর মান হচ্ছে 2 গুণ হচ্ছে I এর মান 3। তাহলে আমাদের আসে 3/2 সমান 1.5 অ্যাম্পিয়ার। এরপরে যেটা আছে যে R5, আমি তোমাদের কিন্তু সবগুলো রোধের মধ্য দিয়ে যে প্রবাহিত তড়িৎ প্রবাহ তার মাত্রাটা আমি বের করে দিচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। তাহলে I5 সমান হবে আরপি প্রাইম বাই R5 গুণ হচ্ছে মোট তড়িৎ প্রবাহ। তাহলে আরপি প্রাইমের মান হচ্ছে 1 আর 5-এর মান হচ্ছে 2 গুণ হচ্ছে 3। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রতিটি রোধের ভিতর দিয়ে যে আমি তড়িৎ প্রবাহের মাত্রা বের করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার ক্ষমতা। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রতিটি রোধের ক্ষমতা, অর্থাৎ প্রতিটি রোধের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার ক্ষমতা। তো আমরা যদি এখানে R1 রোধের ভিতর দিয়ে যে ক্ষমতা সেটা নির্ণয় করি তাহলে আমরা লিখব যে R1 রোধের ভিতর দিয়ে ক্ষমতা নির্ণয় করতে গেলে সেই ক্ষমতাকে আমি P1 ধরলাম। তাহলে P1 সমান হবে I1 স্কয়ার R1। এখানে I1 বলতে কিন্তু মোট তড়িৎ প্রবাহ I, কারণ এখান থেকে দেখো যে তড়িৎ প্রবাহটা মোট যাচ্ছে সেটাই কিন্তু R1 এর ভিতর দিয়ে যাচ্ছে, তাই I1 বলতে আমরা I এর মানকে বুঝবো। তাহলে I1 স্কয়ার বলতে হচ্ছে 3 তার স্কয়ার গুণ R1 এর মান হচ্ছে এখানে আছে 8 ওহম। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আছে 9 গুণ 8 সমান হচ্ছে 72 ওয়াট। এরপরে দেখো যদি R2 রোধের ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্ট তার ক্ষমতাকে আমরা P2 ধরি তাহলে P2 সমান আমরা লিখব I2 স্কয়ার R2। তো সেক্ষেত্রে আমাদের যে মানটা আছে I2 এর মান আছে 1.5 তার স্কয়ার গুণ হচ্ছে R2 এর মান হচ্ছে 4, অর্থাৎ 2.25 গুণ 4 সমান আমাদের 9 ওয়াট। এরপর একইভাবে যদি আমরা R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ
প্রবাহের ক্ষমতা বের করি, সেটা হচ্ছে রোধ P3 সমান হবে I3 স্কোয়ার R3। তাহলে এখানে I3 এর যে মানটা সেটাও কিন্তু আমাদের 1.5 তার হোল স্কোয়ার গুণ R3 এর মান হচ্ছে 4, তাহলে 1.5 এর স্কোয়ার করলে 2.25 গুণ 4 সমান হচ্ছে 9 ওয়াট। এভাবে আমরা যদি R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষমতা বের করি, তাহলে আমাদের লিখতে হবে P3 সমান R4 এর ভিতর দিয়ে হলে আমাদের P4 সমান আমাদের লিখতে হবে I4 স্কোয়ার R4, এবং R5 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের যে ক্ষমতা সেটা নির্ণয় করতে গেলে আমাদের লিখতে হবে যে P5 সমান I5 তার স্কোয়ার গুণ R5। তো এভাবে কিন্তু আমরা প্রতিটা রোধের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহের ক্ষমতা সেটা নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। আশা করি তোমরা এই বর্তনীর আলোকে কিভাবে তুল্যরোধ, তড়িৎ প্রবাহ, হারানো ভোল্টেজ এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা সহ প্রতিটি রোধের ক্ষমতা কি সেটা সহজে বের করতে পারবে। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।